হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব 18। ভাবি, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে বসে আছেন কেন? রুমে ঢুকে অরার এমন অবস্থায় বসে থাকতে দেখে থমকে গেল তামান্না। সাধারণত এই ঘরে সে ঢুকতো না কখনো, কিন্তু আজ আরিশ বাসায় নেই, তাই সংকোচটাও নেই তেমন। তামান্নার হঠাৎ প্রবেশে ভেঙে গেল অরার ভাবনা সুতো। মেয়েটার শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। ভয়, উদ্বেগ আর মানসিক চাপ সব মিলে এক অসহ্য অবস্থা। পাগলের সঙ্গে হয়তো সংসার করা যায়, কিন্তু একজন সাইকোপ্যাথ, একজন খুনির সঙ্গে? ভাবি। হ্যাঁ তামান্না আপু, বলুন, কিছু দরকার? আমার দরকার নেই কিছু, কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মেঝেতে বসে আছেন কেন? আর এমন অদ্ভুতভাবে কথা বলছেন কেন? অরা ধীরে ওনায় চোখ মুখ মুছে একচিলতে হাসি দিল, বলল, না তো, কিছু হয়নি আমার। তাই নাকি? না হলে ভালো। দুপুরে রান্নার জন্য কি কি করব একটু বলে দিন। যা খুশি করো তুমি, দরকার হলে চাচির সঙ্গে পরামর্শ করে নিও, আমি একটু বাইরে যাব। মেঝে থেকে উঠে দাঁড়ালো অরা, তার চেহারায় স্পষ্ট বিভ্রান্তির ছাপ। তামান্না ঠিকই বুঝে ফেলল অরার কিছু একটা হয়েছে, এবং সেটা মোটেও ছোটোখাটো কিছু নয়। কোথায় যাবেন? ভাইয়া তো এখনো ফেরেনি, একা যাবেন? নিজের কাজ করো তুমি, তোমার ভাইয়ার অনুমতি ছাড়া আমি বাইরে যেতে পারবো না, এমন কোনো ফতোয়া কি জারি হয়েছে? তামান্না মাথা নিচু করে ফেলল। এবার আর কোনো সন্দেহ রইল না, ওরা পালাতে চাইছে। এবং কেন পালাতে চাইছে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। কোনো মেয়েই বা এইসব সহ্য করতে পারে? না ভাবি, আপনি যান, সাবধানে যাবেন। ওকে তামান্না আপু। তামান্না চলে যেতেই ওরা লম্বা নিঃশ্বাস ফেলে ঘরের বাইরে পা দিল। জীবন তাকে কোথায় নিয়ে যায় এটাই এবার দেখার পালা। ঝিম ধরা দুপুর, কাচের জানালার ওপারে মেঘলা আকাশ, গাছে গাছে হালকা বাতাসের খেলা। শহরের কোলাহল যেন একটুখানি থেমে আছে। চারপাশে একটা মিষ্টি স্নিগ্ধতা। এই নিস্তব্ধ দুপুরে একটি আধুনিক অফিস বিল্ডিংয়ের 6 তলায় এক কাচঘেরা কেবিনে মুখোমুখি বসে আছে দুই পুরনো বন্ধু, আরিশ ও মেহরাব। পুরো নাম মেহরাব চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার, আরিশের বাল্যবন্ধু সে। আরিশ আজও প্রতিদিনের মতোই গাঢ় কালো শার্ট আর প্যান্ট পরেছে সে। কবজিতে একটা সাদা ডায়ালের ঘড়ি, আর পায়ের নিচে চকচকে কালো বুট। কালো যেন ওর অভ্যেস, অথবা শোকের প্রতীক। মনের গভীরের শোককে শরীরে ধারণ করে রাখা, কিংবা অন্য কিছু। আর তার সামনে বসা মেহরাব চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার, বয়সে সমান হলেও চেহারায় একটু বেশি প্রাণবন্ত। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখে নরম শৈশিল্য। এমন এক ছেলে মানুষই মায়া আছে, যার পাশে দাঁড়ালে অনেক কিছু বলা সহজ মনে হয়। চোখে রিমলেস চশমা, হালকা নীল শার্টের উপর স্লিপ গুটিয়ে রেখেছে, সঙ্গে সাদা প্যান্ট আর বাদামি লোফার। গলার স্বরে একটা স্থির শান্তি থাকে সব সময়, আর মুখে মৃদু হাসি। দুজনের মাঝে টেবিলে রাখা 1 কাপ করে কফি, কিন্তু কেউই ছুঁয়ে দেখেনি তা। ওরার আশেপাশে থাকলে আমার কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় জগতের যাবতীয় অশান্তি ভুলে গেছি আমি। এটা কেন হয় তুই জানিস? আরিশের কণ্ঠে ছিল একরাশ অব্যক্ত অনুভূতির ছায়া, যেন দুপুরের ওই নরম রোদটাও থমকে গিয়ে শোনার চেষ্টা করছে তার মনের কথা। মুচকি হাসলো মেহরাব। ছোটবেলা থেকেই চেনে ওকে, একসাথে বড় হওয়া, একসাথে স্কুল কলেজ, খেলাধুলা, ঝগড়া আলাপ সবই। তাই বন্ধুর মনের খুঁটিনাটি বুঝে ফেলতে তার সময় লাগলো না। মানুষ তার কাছেই শান্তি পায় যাকে সে ভালোবাসে। ভালোবাসার মানুষের সংস্পর্শে গেলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট উবে গেছে। সময় থেমে যায়, হৃদস্পন্দন অদ্ভুতভাবে বেড়ে যায়। ভাবিকে ভালোবেসে ফেলেছিস তুই আরিশ। মেহরাবের কথায় থমকে গেল আরিশ। ভালোবাসা? সে কি সত্যি ভালোবাসা ওরাকে? এক মুহূর্তে যেন সবকিছু ধাঁধার মতো লাগলো তার কাছে। নিজের এলোমেলো অনুভূতির জট খুলতে না পেরে বন্ধুর সাথে শেয়ার করেছিল, কিন্তু এমন স্পষ্ট উত্তর পাওয়ার জন্য প্রস্তুত ছিল না সে। অবাক চোখে মেহরাবের দিকে তাকিয়ে রইল আরিশ। দুপুরের আলোয় একটু একটু করে কেবিনের জানালায় ঢুকে পড়ছে, যেন তার মনের গহীনেও আলোর রেখা ফেলতে চায়। ভালোবাসা? আরিশের গলায় ধরা পড়ে হালকা কাঁপুনি। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই মেহরাব। আমার পক্ষে ওরাকে ভালোবাসা সম্ভব? কখনো না, সম্ভব না এটা। মেহরাব শান্ত গলায় বলল, ভালোবাসা কখনো হিসেব মেনে চলে না আরিশ। এটা যুক্তি বোঝে না, সময়ও মানে না। কোনো এক মুহূর্তে কারো পাশে দাঁড়িয়ে হঠাৎই মনে হয় এই মানুষটা না থাকলে কিছুই ঠিকঠাক চলবে না। তার হাসি, তার চোখে রোদ মাখানো বিকেল, সব কিছুই তখন নিজের জীবনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। তুই অরার প্রতি যা অনুভব করিস, সেটা ভালোবাসা। নিজের স্ত্রীকে ভালোবাসা তো অস্বাভাবিক কিছু নয় আরিশ।
বিয়েটা যেভাবেই করিস না কেন, থাকিস তো একসাথেই। আরিশ চুপ করে গেল। হঠাৎই বাইরে মৃদু বৃষ্টি নেমে এলো। জানালার কাচ বেয়ে ফোঁটার মতো যেন তার নিজেরই অনুভূতিগুলো গড়িয়ে পড়তে লাগলো। একসাথে থাকি বলেই হয়তো ভালো লাগা তৈরি হয়েছে মেহরাব, এর চেয়ে বেশি কিছু না। তুই নিজের মনকে জিজ্ঞেস করিস, সব উত্তর পেয়ে যাবি আরিশ। দেখ, জীবন এক জায়গায় থেমে থাকে না। অতীতে তোর মা মা নয়, ভদ্রমহিলা বল। হঠাৎ করে আরিশের চোখ মুখে অদ্ভুত এক পরিবর্তন এলো। চোখের পাতার নিচে টান পড়ে গেল, কপালের শিরাগুলো রীতিমতো ফুঁসে উঠল। মেহরাব জানে এই সময় ওর বন্ধুর সঙ্গে তর্কে যাওয়া বিপজ্জনক, তবু দীর্ঘশ্বাস ফেলল সে। এই অসুস্থ আরিশকে সে আর কদিন দেখবে? ছোটবেলায় নিজের মায়ের হাতে নির্যাতনের শিকার হয়েছিল আরিশ। সেই নারীর পরকীয়া, বাবাকে ছেড়ে চলে যাওয়া, প্রতিনিয়ত মানসিক শারীরিক অত্যাচার, সব কিছু এক বিশ্রী ছায়ার মতো জমে আছে ওর মনের গভীরে। ফলে মা শব্দটাই তার কাছে এক ভয়ানক ট্রিগার হয়ে দাঁড়িয়েছে। কোনো মমতা নয়, বরং ঘৃণা, তীব্র বিদ্বেষ জড়িয়ে আছে সেই শব্দে। সরি আরিশ, আমি শুধু বলতে চাচ্ছি তোর জন্মদায়িনী মা খারাপ ছিলেন বলে পৃথিবীর বাকি মায়েরা নারীরা খারাপ না। হাতের 5 আঙুল যেমন সমান হয় না, তেমনি পৃথিবীর মানুষগুলো একরকম নয়। আমি জানি তুই ভেতরে ভেতরে খুব সেনসিটিভ, কিন্তু সেই সংবেদনশীলতাই তো আজ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তোর চিকিৎসার দরকার আরিশ, প্লিজ। এবার অন্তত একজন সাইকিয়াট্রিস্টের কাছে যা। ওরা ভাবের কি তোকে নিয়ে একটা স্বাভাবিক জীবন কাটানোর অধিকার নেই? এক মুহূর্তে নীরবতা, তারপর ঠান্ডা অথচ বিষাক্ত গলায় বলল আরিশ, তোকে কতবার বলবো মেহরাব, আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। যেচে পড়ে আমাকে পাগল প্রমাণ করতে আসবি না। তার চোখে এক ধরনের আগুন, অপরাধবোধ আর রাগের মিশ্র ছায়া। মেহরাব তাকিয়ে রইল বন্ধুর সে চিরচেনা ভাঙা মানুষটার দিকে। এই মানুষটার কারো ওপর ভরসা করতে শিখেনি ভালোবাসা নিতে। শুধু ধরে রাখতে চাই, টেনে রাখতে চাই, জোর করে যেভাবেই হোক। অরার প্রতি ওর ভালোবাসাও সেই জোর করে আঁকড়ে ধরা ভালোবাসা, যেখানে স্বাধীনতা নেই, শুধু দাবি আছে। মেহরাবের গলা ভার হয়ে এলো, কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না সে। রোগী যদি নিজেই স্বীকার না করে যে সে অসুস্থ, তবে তাকে আর কেউই আরোগ্য দিতে পারে না। আরিশ তো শুধু একজন ভাঙা মানুষ না, সে এক বিস্ফোরণ, যে নিজেকেও পোড়ায় আর আশেপাশের মানুষকেও। ফোনের রিংটোনের হঠাৎ ওঠা শব্দে চমকে উঠল আরিশ। ঝিম ধরা দুপুরে এই শব্দটা যেন একটা তীক্ষ্ণ ছুরি হয়ে কেটে গেল ঘরের নিস্তব্ধতা। মেহরাব হালকা হেসে বলল, কোনো জরুরি কল মেবি, কথা বল, আমি বিরক্ত করব না। আরিশ মাথা নাড়িয়ে ধীরে টেবিলের ওপর রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে নাম দেখে থমকে গেল সে। দেলোয়ার ভাই, দেলোয়ার খানবাড়ির গেট দারোয়ানের মধ্যে একজন সে। আরিশ কল রিসিভ করলো সে। হ্যালো, বলুন দেলোয়ার ভাই, কি হয়েছে হঠাৎ? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে দেলোয়ার কলারটা একটু নিচু করে বলল, স্যার, ওই অরা ভাবি। কথাটা মাঝপথেই থেমে গেল। অরার নাম শুনে আরিশ যেন পলকে বদলে গেল। চোখে অস্বাভাবিক আলো, কণ্ঠে ছায়া নামলো তীব্র উত্তেজনায়। কি হয়েছে ওর? বলুন, কোথায় ওরা? ভাবি বাসা থেকে বেরিয়ে গেছেন স্যার। এক ছেলেকে দেখলাম গাড়ি নিয়ে এসেছিল। কথাবার্তা শুনে বুঝলাম। কি বুঝলেন? স্পষ্ট করে বলুন। রাগে দপদপ করতে লাগলো আরিশের শরীর। গলার স্বর কাঁপছিল, ঠিক যেন এক থমকে রাখা বিস্ফোরণ অপেক্ষা করছে ফাটার জন্য। আমার মনে হয় ভাবি হয়তো আর ফিরবেন না, পালিয়ে গেছেন। এই কথাটুকুই যথেষ্ট ছিল। আরিশ কানে ফোন ধরে থাকা অবস্থায় সেটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। থেমে থাকা নিস্তব্ধতাকে এবার শব্দ করে ছিন্নভিন্ন করে দিল তার আচরণ। ফোনটা টুকরো হয়নি, তবে ফ্লোরে পড়তে একটা ঠাস শব্দে কাঁপল কেবিনের বাতাস। মেহরাব আঁতকে উঠে বলল, আরিশ, কি হয়েছে? ভাবি ঠিক তো আছে? কোনো জবাব দিল না আরিশ। গম্ভীর ভয়ঙ্কর চেহারা নিয়ে সে দাঁড়িয়ে পড়ল চেয়ার থেকে। চোখ দুটো লালচে হয়ে উঠেছে, যেন তাতে রক্ত জমে আছে। সে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না মেহরাব, আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে এখনই। আরিশ, দয়া করে শান্ত হয়ে। কিন্তু মেহরাব আর কিছু বলার আগে আরিশ কেবিনের দরজা ঠেলে দ্রুত বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল মেহরাব, তার চোখে দুশ্চিন্তার ছায়া, ঠোঁটে আটকে থাকা একটা দীর্ঘশ্বাস। মকবুলের লাশ পুলিশ তুলে নিয়ে গেছে দুপুরের দিকে। নয়নাদের বাড়ির পেছনে সেই পরিত্যক্ত মাঠটা এখন ঘিরে রেখেছে হলুদ টেপ, মানুষের কৌতূহলী ভিড়, আর থেমে থেমে শোনা যাচ্ছে ফিসফাস। লালচে মাটির ওপর এখনো শুকিয়ে যাওয়া রক্তের ছোপ, তার চারপাশে ঘাসে কয়েকটা চাপা দাগ। কিন্তু যেভাবে একটা মৃতদেহ ওজন নিয়ে পড়ে থাকে, তেমন ভারী ছাপ নেই, যেন কারো হাতে টেনে এনে সাবধানে নামিয়ে রাখা হয়েছে। ইন্সপেক্টর রুহুল আমিন, শহরের অপরাধ তদন্ত বিভাগের তীক্ষ্ণ নজরওয়ালা অফিসার, সিগারেট জ্বালাতে জ্বালাতে চারপাশ দেখে বললেন, ধর্ষণের চেষ্টা, তারপর মকবুলকে বেঁধে
ফেলে রাখা এবং শেষে এমনভাবে খুন। ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর নওরোজ হোসেন নিচু হয়ে মাটি স্পর্শ করলেন। হাতের গ্লাভসে সামান্য শুকনো কাদা লেগে গেল। রুহুল ভাই, তিনি ধীরে বললেন, মকবুলের শরীরে রিগার মর্টিসের যে অবস্থা তাতে ধরে নেওয়া যায় মৃত্যু হয়েছে প্রায় 12 থেকে 14 ঘন্টা আগে। সময়টা মিলে যাচ্ছে, এটা সম্ভবত রাত 2টোর দিকে খুন হয়েছে। রুহুল ভ্রুকুচকে তাকায়। মাঠ থেকে মকবুলকে নিয়ে যাওয়ার ঠিক ওই সময় কেউ কিছু দেখেনি? ক্যামেরা? এসআই তুহিন রহমান, সদ্য পদোন্নতি পাওয়া কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তরুণ অফিসার, তখনই একটা কাগজ বাড়িয়ে দেয়। স্যার, কাছের যে গুদাম ঘরের সামনে রাস্তার ক্যামেরা আছে সেটা খারাপ ছিল 4 দিন ধরে। রুহুল শ্বাস ফেলে। নওরোজ আবার বলেন, আরও খেয়াল করার মতো বিষয়, মৃতদেহের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই, এমনকি শরীরের নিচের দিকটা একটু বেশি ঠান্ডা ছিল। এটা হয় তখন যখন লাশ নিচের কোনো ঠান্ডা জায়গায় কিছুক্ষণ পড়ে থাকে, সিমেন্টের মেঝে বা স্টোন ফ্লোর। মাঠের মাটি তো এমন নয়। তিনি থেমে গিয়ে ঘাসের ছায়ার মতো লম্বা দাগ দেখান। এটা টানার দাগ। ধরো কেউ মৃতদেহ একটা বস্তায় ভরে এনেছে গাড়িতে, তারপর এখানে নামিয়েছে। রুহুল এবার কড়া স্বরে বলেন, তাহলে খুন হয়েছে অন্য কোথাও, দেহ নিয়ে সে এখানে ফেলে গেছে, তাও সাবধানে, যেন মনে হয় এটাই ঘটনার স্থান। তুহিন প্রশ্ন করলো, স্যার, তাহলে এতটা কষ্ট করে আবার এখানে ফেলে গেল কেন? কাউকে ধোকা দেওয়ার জন্য? নওরোজ একটু হেসে বলল, হয়তো খুনি চাই আমরা ভুল জায়গায় খুঁজি। তাহলে কি সত্যি এটা সিরিয়াল কিলিং স্যার? খুনের ধরন তো আগের খুনটার মতোই। সোলাইমান মল্লিকের পরিবারের লোকজনের উপর থেকেও সন্দেহ কমছে না তুহিন, কিংবা আরিশ খান, নাকি অন্য কেউ, বুঝতে পারছি না। এইটুকু বলে নওরোজ চুপ করে গেলেন। তিনজনেরই মনে অনেক প্রশ্ন। শহরের 2 জায়গায় পরপর দুটো একই রকম খুন কি আদৌ কাকতালীয় নাকি পরিকল্পিত খুন?